আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় দ্য ইম্প্যাক্ট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস ইন সোশ্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের যে জনসম্প্রদায়গত যে উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে সেগুলি সামাজিক বিকাশে বা আমাদের সমাজের উন্নতিতে কী ভূমিকা পালন করছে এবং তার শর্তগুলি কী কী, আমরা সেটি বিস্তারে এই ক্লাসে আলোচনা করব। এবং সেটা করতে গেলে প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে আমাদের ধারণা তৈরি করতে হবে সেটা হলো জনসম্প্রদায় উন্নয়ন বলতে আমরা কি বুঝি। জনসম্প্রদায় উন্নয়ন হলো একটি প্রক্রিয়া যা সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ও সাংস্কৃতিক সমস্যা সমাধান করে এবং সমাজের সাধারণ মানুষের কল্যাণ সাধনে কাজ করে। অর্থাৎ কোনো একটি এলাকা, সেখানকার সাধারণ মানুষের যে সমস্যাটি রয়েছে সেটিকে চিহ্নিত করা হয় এবং সেই সমস্যাটি সমাধানের জন্য রাষ্ট্র অথবা দেশ অথবা সিস্টেম সেই সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে সেই সমাধানটিকে সেখানে একটি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত করে এবং যে প্রকল্পে সেখানকার সাধারণ মানুষের সব রকম অংশীদারিত্ব থাকবে। আমাদের মাথায় রাখতে হবে যে এই জনসম্প্রদায় উন্নয়নগুলি শুধুমাত্র আমাদের সমস্যার সমাধান নয়, আমাদের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন সব ক্ষেত্রেই কিন্তু ভূমিকা পালন করে। তারা টেকসই অর্থাৎ দীর্ঘমেয়াদী এবং সাশ্রয়ী, যা আমাদের ভবিষ্যৎ মানব সম্পদের জন্য, আমাদের ভবিষ্যৎ সম্প্রদায়ের জন্য নতুন করে একটি সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে। আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান, যা আমাদের সামাজিক বৈষম্য দূর করতে সাহায্য করবে এবং আমাদের সাংস্কৃতিক ঐক্য গঠনে ভূমিকা পালন করে। অর্থাৎ জনসম্প্রদায় উন্নয়ন যে প্রকল্পগুলি, আক্ষরিক অর্থেই সেগুলি গড়ে তোলা হয়েছে শুধুমাত্র আমাদের সাধারণ মানুষদের সমস্যা সমাধান এবং তাদের যে উন্নয়নের যে মূল স্রোত, সেই মূল স্রোতে তারা যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারেন তার জন্য। এবং আমাদের এই জনসম্প্রদায় উন্নয়নের যে বৈশিষ্ট্যসমূহগুলো রয়েছে সেগুলি হলো অংশগ্রহণ পদ্ধতি, টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিকরণ এবং ক্ষমতায়ন। আমরা একবার বুঝে নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই অংশগ্রহণমূলক পদ্ধতি বা টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিকরণ বা ক্ষমতায়ন বলতে কি বোঝায়। অংশগ্রহণমূলক পদ্ধতি বলতে আমরা বলতে চাইছি যে এখানে আমাদের দেশের প্রতিটি মানুষের বা আমাদের সমাজের প্রতিটি মানুষের সমান ভূমিকা থাকবে। অর্থাৎ তারা তাদের এলাকায় যদি কোনো সামাজিক প্রকল্প গড়ে তোলা হয় যেখানে তাদের এলাকার কোনো সমস্যার সমাধান হবে, সেটা জল সংরক্ষণ প্রকল্প হতে পারে, সেটা বন সংরক্ষণ প্রকল্প হতে পারে, সেটা তাপবিদ্যুৎ প্রকল্প হতে পারে, তারা সেখানে সমানভাবে অংশগ্রহণ করবেন। তাতে তাদের গণতান্ত্রিক পরিকাঠামোতে অবদান সুনিশ্চিত হবে এবং অবশ্যই সেই জনসম্প্রদায় উন্নয়ন যেগুলি ঘটবে বা উন্নয়ন প্রকল্পগুলি টেকসই বলতে আমরা বলতে চাইছি সেগুলি শুধুমাত্র একটি স্বল্পকালীন সময়ের জন্য গঠিত হবে না, দীর্ঘমেয়াদী হবে এবং অবশ্যই অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে এবং পরিবেশের কথা চিন্তা ভাবনা করে হবে। সেখানে এমন কোনো কারখানা হবে না যেটা এলাকার নদীকে শেষ করে দেবে, এমন কোনো শিল্প হবে না যে এলাকার গাছপালাগুলোকে কেটে সেটাকে গড়ে তুলতে হবে। মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে এই মুহূর্তে তৃতীয় বিশ্বের দেশগুলিতে সাংঘাতিক রকম পরিবেশ দূষণ ঘটে এবং গোটা পৃথিবী আমরা গ্লোবাল ওয়ার্মিং এবং বিভিন্ন পরিবেশ দূষণে আমাদের মানব সভ্যতা অস্তিত্ব আতঙ্কের মুখে রয়েছে। সুতরাং এই জনসম্প্রদায় উন্নয়ন যে প্রকল্পগুলি রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষকে তাদের মতন করে যাদের সমস্যা সমাধানের জন্য যে প্রকল্পগুলি আমরা দেব, সেটা নগরায়ন হতে পারে, সেটা যা কিছু হতে পারে, তা যেন অবশ্যই পরিবেশের সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়, সেটিও সুনিশ্চিতকরণ আমাদের জনসম্প্রদায়মূলক যে
প্রকল্পগুলো রয়েছে, উন্নয়ন প্রকল্প, তার অন্যতম বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্ভুক্তিকরণ। অন্তর্ভুক্তিকরণ বলতে আমরা বোঝাতে চাইছি যে আমাদের সমাজের প্রতিটি মানুষ, তিনি প্রান্তিক হতে পারেন, তিনি পিছিয়ে থাকা হতে পারেন, তিনি তার এলাকায় যখন কোনো জনসম্প্রদায় উন্নয়নমূলক প্রকল্প পরিচালিত হবে, তখন যেন তিনি সেখানে উল্লেখ্য ভূমিকা গ্রহণ করেন। তার ভাষার বিভেদ, তার ধর্মীয় বিভেদ, তার আর্থিক বিভেদ, কোনো কিছুই যেন তার অংশগ্রহণের পথে বাধা হয়ে না দাঁড়ায়। কারণ আমরা যদি সমাজের প্রতিটি মানুষকে সামাজিক প্রকল্পের মাধ্যমে সামাজিক উন্নয়নের অংশীদার করে না তুলতে পারি, কোনোভাবেই একটি সমাজের সার্বিক উন্নতি করে তোলা সম্ভব নয়। সুতরাং সেই ক্ষেত্রে অন্তর্ভুক্তিকরণ আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং এই অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে আমাদের সামাজিক সম্প্রীতি, সামাজিক সংহতি দুই কিন্তু সমানভাবে বৃদ্ধি পাবে। চতুর্থ বৈশিষ্ট্য ক্ষমতায়ন। ক্ষমতায়ন বলতে বোঝায় যে একটি মানুষ তার লিঙ্গ, ধর্ম, আর্থিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান ভেদে স্বাধীনভাবে সে তার মৌলিক যে অধিকারগুলি রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং তার মত প্রকাশের স্বাধীনতা, তার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, সবকটি সে পালন করতে পারে কিনা। আমরা জানি যে আমাদের সমাজে বিস্তর ভেদ রয়েছে, ভেদাভেদ রয়েছে, আমাদের জাতিভেদ রয়েছে, আমাদের অর্থনৈতিক বৈষম্য রয়েছে, আমাদের ইতিহাস খুব পুরনো। কিন্তু তারপরেও যখন আমরা একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে চাইছি, ঐক্যবদ্ধ দেশ গড়ে তুলতে চাইছি, সেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষের অন্তর্ভুক্তি এবং তাদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি। সেক্ষেত্রে আমাদের যে জনসম্প্রদায় উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে, তার মধ্যে প্রতিটি প্রান্তিক মানুষকে আমরা আর্থিকভাবে সক্ষম করে তুলতে পারি, প্রতিটি প্রান্তিক মানুষকে আর্থিকভাবে রোজগারের যোগ্য করে তুলতে পারি। তারা যখন আর্থিক রোজগার করবেন, তখন সে আর্থিক রোজগারের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, এবং সেই আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে তাদের যেটা হবে, তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারোর ভয় পাবেন না, এবং এই জনসম্প্রদায় উন্নয়ন প্রকল্পগুলি যেন প্রতিটি মানুষকে সেই জায়গায় নিয়ে যেতে পারে সেখানে সে কোনো রকম তার রাজনৈতিক বা কোনো অর্থনৈতিক চাপের কাছে সে নতি স্বীকার করবে না। আমরা এমন একটা সমাজ গড়ে তুলতে চাইছি যেখানে একটি তৃতীয় লিঙ্গ অথবা LGBTQIA+ কমিউনিটির মানুষ তিনি স্বাধীনভাবে তার সেক্সুয়াল প্রেফারেন্সের কথা বলতে পারবেন। একটি মেয়ে তার বাড়ির চাপে পড়া ছেড়ে দেবে না, একজন বাবা আর্থিক চাপে পড়ে লেখাপড়া ছেড়ে দিয়ে মেয়ের বিয়ের কথা ভাববে না। একটি মেয়ে স্বাধীনভাবে তার জীবন কিভাবে কাটাবে সেই সিদ্ধান্ত সে নিতে পারবে। এইটিকে আমরা বলছি ক্ষমতায়ন। এবার আমরা আরেকটি যে শব্দ আমাদের রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়ন, যে সামাজিক উন্নয়ন বলতে কি বুঝি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। সামাজিক কথাটা আসছে সমাজ থেকে। সমাজ বলতে বুঝি যেখানে আমাদের বেশ কিছু মানুষ একসঙ্গে থাকেন একটি নির্দিষ্ট লক্ষ্যে, তাদের জীবনযাপনের লক্ষ্যে, এবং তাদের সেক্ষেত্রে অত্যন্ত একটি কারণ থাকে, কিছু নিয়ম কানুন তাদের মেনে চলতে হয়, কিছু সামাজিক প্রতিষ্ঠান আছে যারা এই নিয়ম কানুনগুলিকে পরিচালিত করেন মানুষের উন্নয়নের লক্ষ্যে। সমাজে থাকলে আমাদের প্রত্যেককে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হয়, ব্যক্তি স্বার্থ বিসর্জন দিতে হয়, আমরা কালেকটিভ বা সার্বিক বা সবার কথা বলি। অর্থাৎ সমাজের উল্লেখ্যটাই হচ্ছে বা সমাজের উদ্দেশ্যটাই হচ্ছে যে সেখানে প্রত্যেকটা মানুষের উন্নয়ন ঘটবে। সুতরাং যখন আমরা সামাজিক উন্নয়নের কথা বলছি, তখন স্বাভাবিকভাবেই সেখানে ব্যক্তি এবং সম্প্রদায় দুইয়েরই জীবনযাত্রার মান উন্নয়ন হবে। প্রতিটি ব্যক্তির যখন উন্নয়ন ঘটবে, স্বাভাবিকভাবেই ব্যক্তি নিয়ে একটি সমাজ গড়ে ওঠে, তাহলে সমাজেরও মান উন্নয়ন ঘটবে, এবং সেখানে কোনো মানুষ যেন পিছিয়ে না থাকেন। কোনো মানুষ শুধুমাত্র আর্থিক, ভাষা বা রাজনৈতিক অবস্থান বা সামাজিক অবস্থান বা জাতিভেদের জন্য যদি তাকে এই উন্নয়নের যজ্ঞ থেকে দূরে রাখা যায়, তাহলে যেটা হবে আমাদের সামাজিক উন্নয়নের মূল উদ্দেশ্যটি সাধিত হবে না।
এবং আমরা কোনোভাবেই একটি সমাজকে সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তুলতে পারবো না, কারণ সেখানে একটি বড় অংশ সেখানে পিছিয়ে থাকছে। এবং এটি অত্যন্ত আক্ষেপের বিষয় যে স্বাধীনতার এত বছর পরেও আমরা ধর্ম, জাতি, আর্থিক ভেদাভেদ ইত্যাদিগুলো ঘুচিয়ে তুলতে পারিনি বা উঠতে পারিনি। আমরা এখনও একটি বৈষম্যবিহীন জীবনযাত্রা, বৈষম্যবিহীন সমাজ গড়ে তোলা আমাদের পক্ষে এখনও সম্ভব হয়নি। সামাজিক উন্নয়নে আর একটি বিষয় সুনিশ্চিত হয়, সেটি হলো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, কর্মসংস্থান, মত প্রকাশের অধিকার ইত্যাদি যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেটিকে সুনিশ্চিত করা। আমাদের বুঝতে হবে যে মৌলিক অধিকার একটি মানুষকে আক্ষরিক অর্থে মানুষ করে তোলে। অর্থাৎ একটি মানুষ শুধুমাত্র সে জৈবিক জীবন ধারণ করে গেল সেটা তার বেঁচে থাকা নয়। তার বেঁচে থাকাটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিকাঠামোতে যে সে আছে সেখানে শাসক বদলের ক্ষেত্রে সে তার মতামত দিতে পারে কিনা, দেশের মানুষের উন্নয়নের জন্য যখন কোনো প্রকল্প গঠিত হয়, যে কোনো জনসম্প্রদায় উন্নয়নমূলক প্রকল্প, সেখানে তার মতামতটি গৃহীত হয় কিনা, তার আপত্তি থাকলে সেটাও গৃহীত হয় কিনা, কোনো সংশোধনী থাকলে সেটাও গৃহীত হয় কিনা, এবং সে সেখানে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে কিনা। যদি না পারে তাহলে বুঝতে হবে তার মৌলিক অধিকার নেই। এবং যে সমাজে মানুষের কিছু সংখ্যক মানুষ কি একটি মাত্র মানুষেরও যদি মৌলিক অধিকার না থাকে তাহলে সে সমাজ কোনোদিনই আদর্শ সমাজ নয়। অর্থাৎ এই সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা একটি আদর্শ সমাজ গড়ে তুলতে চাইছি, যেখানে প্রত্যেকটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মের অধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইত্যাদি মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত হবে এবং তার সাথে ব্যক্তি এবং সামাজিক জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে এই সামাজিক উন্নয়ন, যে আলোচনা আমরা এতক্ষণ করলাম, এই সামাজিক উন্নয়নে আমাদের জনসম্পদ বা জনসম্প্রদায় উন্নয়নের ভূমিকা কতখানি আমরা আরেকবার সেটিকে আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে ক্ষমতায়নের ক্ষেত্রে, সামাজিক সমতা এবং অন্তর্ভুক্তির ক্ষেত্রে এবং মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে। অর্থাৎ এই সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা ক্ষমতায়নের কথা বলেছি। জনসম্প্রদায় উন্নয়ন প্রকল্পগুলি প্রত্যেকটি মানুষের আর্থিক রোজগারকে সুনিশ্চিত করতে পারে। যখন সে আর্থিকভাবে রোজগারটি করে, আর্থিক রোজগারটা সুনিশ্চিত হয়, তখন স্বাভাবিকভাবেই তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, এবং শুধুমাত্র যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে তা নয়, এই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার জীবনযাপনের উপর ছাপ পড়ে এবং তার রাজনৈতিক সিদ্ধান্ত, তার সামাজিক সিদ্ধান্ত সব ক্ষেত্রে এর প্রভাব আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে আমাদের মহিলাদের জন্য যে সমস্ত সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিমগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প বা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেটি রয়েছে, বা অন্যান্য যে কোনো প্রকল্প, যার মাধ্যমে আমরা দেখেছি আমরা মেয়েদের বাল্যবিবাহ রোধ করতে অনেকখানি সক্ষম হয়েছি। এখন অনেকটা পথ যাওয়া বাকি, এটুকু নিশ্চিতভাবেই বলতে হবে, কিন্তু তারপরও এটুকু বলা যায় যে আমরা অনেকখানি পথ যেতে কিন্তু সক্ষম হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে সে যখন রোজগার করতে পারছে, সে তখন নিজেই বিয়ের বিরুদ্ধে নিজেই কথা বলতে পারছে, সে তার পড়ার সপক্ষে কথা বলতে পারছে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে যখন আমরা মহিলাদের রোজগার অর্জন করতে দেখছি, তখন তারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ তাদের বাড়িতে যে অত্যাচারটা হয় পুরুষতন্ত্রের, তার বিরুদ্ধে তারা কথা বলতে পারছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং দ্বিতীয় যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে সামাজিক সমতা এবং অন্তর্ভুক্তি। আমরা অনেকবার বলেছি বা আমাদের আলোচনার সময় উঠে এসেছে যে আমাদের সমাজে বৈষম্য রয়েছে, আমাদের সমাজে জাতি বৈষম্য রয়েছে, অর্থনৈতিক বৈষম্য রয়েছে, জাতিভেদ রয়েছে, আমাদের সামাজিক অবস্থানের বৈষম্য রয়েছে। কিন্তু কোনো সমাজ কখনোই সার্বিকভাবে অগ্রসর হতে পারে না যদি সেখানে এই সমস্ত বৈষম্যের জায়গাগুলো থাকে। জনসম্প্রদায় উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ
একে অন্যের সঙ্গে মেশে বা মেশার সুযোগ পায়, তাতে আমাদের যে অজানা জায়গাটা থাকে, আমাদের যে এক সম্প্রদায়ের সঙ্গে আর এক সম্প্রদায়ের দীর্ঘ ব্যবধান, সেটি ঘুচে যাওয়ার একটি সুযোগ থাকে। এবং সেখানে প্রান্তিক পিছিয়ে থাকা মানুষজন, যারা স্বাভাবিকভাবেই কোনো কিছুর মধ্যেই থাকেন না, তারা এড়িয়ে যান সব কিছু, তাদেরকেও আমরা সামাজিক উন্নয়ন প্রকল্পগুলিতে, জনসম্প্রদায়মূলক যে উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে সেই উন্নয়নে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমরা জানি আমাদের সমাজে যারা তৃতীয় লিঙ্গের মানুষজন, LGBTQIA যে মানুষজন রয়েছেন, তাদেরকে সাধারণত সমাজের কোনো মূল স্রোতে অংশীদার করে তোলা হয় না। কিন্তু মহারাষ্ট্রে এবং পুনেতে একটি সামাজিক প্রকল্পে, একটি জনসম্প্রদায় উন্নয়নমূলক প্রকল্পে তাদেরকে ট্রাফিক পুলিশের কাজে নিযুক্ত করা হয়েছে এবং সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া গেছে। আমরা প্রান্তিক মানুষজন যারা রয়েছেন, তাদের যদি, যারা পাহাড়ে থাকেন, তাদের যদি সেখানকার পরিবেশ উন্নয়নমূলক বা পরিবেশের সংরক্ষণমূলক কোনো প্রকল্পে অংশীদার করি, তাহলে স্বাভাবিকভাবেই তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যেটা আমরা দেখতে পাই যে সরকারি যে ট্যুরিজম প্রকল্পগুলি রয়েছে, বা আমাদের পাহাড়ে যখন কোনো ট্যুর হয় তখন দেখতে পাই স্থানীয় মানুষজন গাইডের ভূমিকা পালন করেন। অর্থাৎ তারা এই জনসম্প্রদায়মূলক যে উন্নয়ন প্রকল্প, সেখানে তারা একটি নির্দিষ্ট অংশ গ্রহণ করছেন এবং তাদের অন্তর্ভুক্তি ঘটছে আমাদের সমাজের উন্নয়নের মূল স্রোতে। এবং জনসম্প্রদায়মূলক যে উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে, তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মৌলিক অধিকার রক্ষা। এই মৌলিক অধিকার বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান এবং নিজস্ব মত ও প্রকাশের অধিকার ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার। একটি সমাজ তখনই সার্বিকভাবে আদর্শ সমাজ হয়ে উঠতে পারে যখন সেখানে প্রতিটি মানুষের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে এবং তার আর্থিক উন্নতি ঘটে, তার সামাজিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকে এবং তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকারটি সুনিশ্চিত হয়। যদি কোনো মানুষ, তাকে সকালবেলায় উঠে চিন্তা করতে হয় যে তিনি আজকের খাবারটি অসুস্থ থাকার জন্য জোগাড় করতে পারবেন না, তাহলে বুঝতে হবে সে সমাজে মানুষের মৌলিক অধিকারই রক্ষিত নয়। যদি কোনো মানুষ ভয় করেন যে শাসকের ভয়ে তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক মতামতটি রাখতে পারবেন না, তাহলে কিন্তু সেটা মৌলিক অধিকার রক্ষা হচ্ছে না। এবং প্রতিটি সমাজে আমাদের মাথায় রাখতে হবে যে বিরুদ্ধ মত রাখতে পারাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিরুদ্ধ মত রক্ষা করতে সাহায্য করাটাও আমাদের রাষ্ট্রের এবং সিস্টেমের অন্যতম, সমাজের অন্যতম কাজ। এবং এই মৌলিক অধিকার রক্ষা করাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জনসম্প্রদায় উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে তাদের কাজ। এবার আমরা একটু ধাপে ধাপে দেখে নেব যে আমাদের সমাজের যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে, সেখানে এই জনসম্প্রদায় উন্নয়নমূলক কর্মসূচিগুলি কী ধরনের ভূমিকা পালন করে। আমাদের প্রথম যেটি আলোচ্য বিষয় সেটি হলো শিক্ষাক্ষেত্রে প্রভাব। শিক্ষাক্ষেত্রে আমরা এখানে বলছি, আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং আমাদের যেটি সাধারণভাবে আমরা নন ফর্মাল বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলি, আমরা দু ধরনের শিক্ষার কথা এখানে আলোচনা করব। জনসম্প্রদায়মূলক উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলি শিক্ষার হার বৃদ্ধি করে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে। কিভাবে? যখন কোনো আর্থিকভাবে পিছিয়ে পড়া কোনো এলাকাতে আমরা সাধারণ মানুষকে জনসম্প্রদায়মূলক যে উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে সেখানে কাজে নিযুক্ত করব অথবা অংশীদারিত্বে নিয়ে আসব, তাদের আর্থিক রোজগার বৃদ্ধি পাবে। এবং যখন এই আর্থিক রোজগারটি বৃদ্ধি পাবে, তখন সেই আর্থিক রোজগার বৃদ্ধির মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করবেন তাদের সন্তান সন্ততিকে স্কুলে পাঠাতে। যেটা আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে গ্রামের মানুষজন বা পিছিয়ে পড়া প্রান্তিক এলাকার মানুষজন যারা হয়তো রোজগার করছেন কিছু না কিছু, তারা সবসময় চেষ্টা করেন তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে,
যেন তারা আরেকটু লেখাপড়া করে, আরেকটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। সামাজিক যে সচলতার তালিকা, সেখানে তারা নিচ থেকে ওপরের দিকে উঠে যেতে পারে। সুতরাং এটা বলাই যেতে পারে যে জনসম্প্রদায়ের উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলো আদতে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার হার বৃদ্ধি করছে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে। এই গুণগত মান বলতে আমরা বোঝাচ্ছি যে শিক্ষা পরিকাঠামো আমাদের দেশে রয়েছে বা আমাদের চারপাশে রয়েছে, সেটা আরও কী করলে ভালো হয় এবং সেটাকে তাল মিলিয়ে চলার জন্য যখন আমরা সমাজে সব স্তরের মানুষজনকে একই জায়গায় পড়তে দেখি বা একই স্কুলে যেতে দেখি, স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি পায়। এবং শিক্ষাক্ষেত্রে জনসম্প্রদায়মূলক উন্নয়ন প্রকল্পগুলির আর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিক্ষাক্ষেত্রে সব কটি সম্প্রদায়ের অংশগ্রহণকে সুনিশ্চিত করা। সবকটি সম্প্রদায় বলতে আমরা বলতে চাইছি আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের পিরিয়ডে যে যারা রয়েছেন, যে আর্থিক ভাগটা আমাদের রয়েছে, যে রাজনৈতিক ভাগটা আমাদের রয়েছে, ধার্মিক বা আমাদের যৌন চাহিদার ভিত্তিতে যে ডিফারেন্সটা রয়েছে বা পার্থক্যটা রয়েছে, সব রকম ভেদাভেদ বা সব রকম অংশের মানুষ যেন শিক্ষার আওতায় আসেন। শুধুমাত্র কোনো মানুষ তৃতীয় লিঙ্গ বলে তার যেন স্কুলে ঢোকাটা আমরা বন্ধ না করে দিই। শুধুমাত্র একটি মানুষ ভিন্ন রাজনৈতিক মতের, ভিন্ন সামাজিক মতের বলে তাকে যেন আমরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না করি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা বারবার দেখেছি আমাদের সমাজে যে বৈষম্য গড়ে উঠেছে, যে বৈষম্যর ধারাপাত আমরা চারপাশে দেখতে পাই, তার অন্যতম কারণ হচ্ছে শিক্ষা। কারণ এই শিক্ষাক্ষেত্রে যে ড্রপ আউট বলে যে বিষয়টি রয়েছে, অর্থাৎ আর্থিক সমস্যার কারণে পড়তে না পারা, অথবা আমাদের এই শিক্ষাক্ষেত্রে জাতিভেদের যে নজির মাঝে মধ্যে আমরা দেখতে পাই, সেটি কোনোভাবেই কাম্য নয় এবং তাতে যেটা হয় যে একটি সমাজের সার্বিক বিকাশ কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষা চেতনা নিয়ে আসে এবং সেই চেতনার মাধ্যমে একটি মানুষ তার মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সচেষ্ট হয়ে উঠতে পারেন। সেই জন্যেই এই আমাদের যে জনসম্প্রদায় উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে, সেগুলি সাধারণ মানুষের ভেতরে আরও ছড়িয়ে যাওয়াটা দরকার। কারণ এই ছড়িয়ে গেলে তারা আর্থিকভাবে স্বনির্ভর হবেন, আর্থিকভাবে নিজের সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হবেন এবং তার মাধ্যমে তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করতে শুরু করবেন। পরের আলোচনার যে বিষয়, সেটি হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে প্রভাব। এই স্বাস্থ্যক্ষেত্র বলতে আমরা বলতে চাইছি সেটা যে আমাদের এই স্বাস্থ্যক্ষেত্রে দুরকম জায়গা আছে। একটি হচ্ছে আমাদের যেটি প্রাতিষ্ঠানিক পরিকাঠামো, অর্থাৎ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি। এর বাইরে আমাদের জীবনযাত্রা বা জীবনযাপন, স্বাস্থ্যকর জীবনযাপন, যাতে আমাদের অসুখ কম হয় এবং আমাদের হাসপাতালে কম যেতে হয় এবং সুস্থ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা আমরা প্রচার করতে পারি। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে জনসম্প্রদায়মূলক যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে যে এলাকায় এই প্রকল্পগুলি গড়ে উঠছে, সেটা সাধারণ মানুষের জল সংরক্ষণ প্রকল্পই হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা স্যানিটেশন, সুরক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করবে। আমরা দেখেছি যে বিভিন্ন শিল্প প্রকল্পগুলিতে সবসময় একটি স্বাস্থ্যকেন্দ্র থাকে। যারা শুধুমাত্র ওই শিল্পকেন্দ্রের যারা কাজ করেন তাদের নয়, সেখানকার যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের চিকিৎসাতেও তারা সমান ভূমিকা বা অংশ গ্রহণ করেন। এবং যদি স্যানিটেশন বা সুস্থ জীবনযাত্রার মানকে সুনিশ্চিত করা যায়, তাহলে স্বাভাবিকভাবেই রোগ ব্যাধির প্রকোপ হ্রাস পাবে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বৃদ্ধি পাবে। এই স্বাস্থ্যকর জীবনযাত্রা বৃদ্ধি পাওয়া আমাদের সব শ্রেণীর মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি এই সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা আমরা গড়ে তুলতে পারি, তাহলে স্বাভাবিকভাবে একটা সুস্থ সুন্দর জীবন আমরা কিন্তু তৈরির পথে অনেকখানি এগিয়ে যাব। এবং একই সাথে যখন এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে, তখন অন্তর্ভুক্তি যেন সবকটি সম্প্রদায়ের হয়। এমনটা না হয় শুধুমাত্র আর্থিক বা ধর্মীয় কারণে
সব শ্রেণীর মানুষের কাছে এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছালো না, তাহলে কিন্তু বলতে হবে যে আমাদের জনসম্প্রদায়মূলক যে উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে সেটি তাদের কাজ করতে ব্যর্থ হয়েছে। পরে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব। যে কোনো দেশ, যে কোনো সমাজ, সেখানে অর্থনৈতিক অবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যদি অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী না হয়, তাহলে কোনোভাবেই কোনো সমাজ সমানভাবে উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। এবং অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী না হওয়ার জন্য আমাদের দেশে আমরা অনেক সময় দেখেছি আমাদের শিক্ষামূলক প্রকল্পগুলো আমরা সেগুলিকে পরিচালিত করার ক্ষেত্রে প্রচুর বাধার সম্মুখীন হই। এবং সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে এই জনসম্প্রদায় উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে তারা অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেটা কীভাবে, সেটা এই ক্ষেত্রে আমরা একটু আলোচনা করে নেব। জনসম্প্রদায় উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে একটি অন্যতম আবশ্যিক শর্ত হচ্ছে টেকসই এবং সেটি দীর্ঘমেয়াদী ও সাশ্রয়ী হবে। অর্থাৎ সেটি অর্থনৈতিকভাবে অলাভজনক হবে না, সেটি পরিবেশের সঙ্গে সাযুজ্যপূর্ণ হবে এবং সেটি প্রতিটি মানুষের উপকারে আসবে এবং সেখানে সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশীদারিত্ব থাকবে, সরাসরি অংশগ্রহণ থাকবে। এই সরাসরি অংশগ্রহণ মানে কোনো একটি নির্দিষ্ট এলাকায় যদি রাস্তা তৈরি হয় তাহলে সেখানে কাজে স্থানীয় মানুষকে নিযুক্ত করা হবে। এই নিযুক্ত যখন করা হবে তখন স্বাভাবিকভাবেই কর্মসংস্থানের সৃষ্টি হবে। কোথাও যখন একটি কারখানা গড়ে ওঠে সেখানে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হয়। কোথাও যদি একটি জল সংরক্ষণ প্রকল্প, জলবিদ্যুৎ প্রকল্প কি তাপবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠে সেখানে অনেকগুলি সরাসরি এবং তার উপর নির্ভরশীল হয়ে অনেকগুলি অনুসারী শিল্প এবং তার সাথে বিভিন্ন কর্মসংস্থানের উদ্ভব ঘটে, যেখানে স্থানীয় মানুষজন এবং সেখানে তাদেরকে নিযুক্ত করা যেতে পারে। তার ফলে এই কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। এবং শুধু তাই নয়, জনসম্প্রদায়মূলক উন্নয়ন প্রকল্পের একটি অন্যতম শর্তের ক্ষেত্রে বলা হয়েছে যে সেখানে দরকারে প্রয়োজনে সাধারণ মানুষকে তাদের দক্ষতা বৃদ্ধি করিয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারগুলোর মাধ্যমে তাদেরকে তাদের দক্ষ কাজে নিযুক্ত করা, শুধুমাত্র অদক্ষ শ্রমিক হিসেবে না রেখে। আমরা দেখেছি যে বিভিন্ন গাড়ি তৈরির কারখানা যখন গঠিত হয় বা বিভিন্ন প্রযুক্তি ভিত্তিক কারখানা যখন গঠিত হয় সেক্ষেত্রে অনেক দক্ষতা ভিত্তিক কাজ সাধারণ মানুষদের মধ্যে বেছে নিয়ে তাদেরকে সেখানেই শিখিয়ে নিয়ে নিযুক্ত করা হয়। তাহলে তাদের পেশাগত দক্ষতাও বৃদ্ধি হয় এবং এই পেশাগত দক্ষতা বৃদ্ধির ফলে তারা কিন্তু দরকারে অন্যত্র কাজেও যেতে পারে। অর্থাৎ জনসম্প্রদায় উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে সেগুলির অন্যতম লক্ষ্যই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এবং এই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তারা সাধারণ মানুষের অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ঘটায় এবং এই কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি হয় এবং যা অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নতির পথে নিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটি অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের না বললেই নয় সেটি হচ্ছে দারিদ্র্য হ্রাস। আমরা জানি আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো এটি সাংঘাতিকভাবে আমরা একটি দারিদ্র্যের সঙ্গে অসম লড়াই লড়ে যাচ্ছি। আমরা দারিদ্র্য দূরীকরণের জন্য বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আমরা পলিসি নিয়েছি এবং আক্ষেপের বিষয় স্বাধীনতার এত বছর পরেও আমরা আমাদের দেশকে সম্পূর্ণ রকম দারিদ্র্যমুক্ত করে তুলতে পারিনি। সেক্ষেত্রে যখন আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, সে কর্মসংস্থানে যখন সাধারণ মানুষ নিযুক্ত হবেন স্বাভাবিকভাবেই দারিদ্র্য বা পভার্টি সেখানে কমে যাওয়ার কথা। এবং আমরা যখন দক্ষ শ্রমিক তৈরি করব, স্কিল বেসড লেবার, তখন অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে যে আর্থিক নিরাপত্তাহীনতা থাকে বা যে সামাজিক নিরাপত্তাহীনতা থাকে সেই জায়গাটাও কিন্তু দূর হবে। সুতরাং আমাদের জনসম্পদ উন্নয়নমূলক বা জনসম্প্রদায়ের উন্নয়নমূলক যে কর্মসূচি বা প্রকল্পগুলি রয়েছে সেগুলি অর্থনৈতিক ক্ষেত্রে
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ সেটি কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমাদের স্থানীয় প্রান্তিক পিছিয়ে থাকা যে মানুষজন রয়েছেন তাদের দারিদ্র্য দূরীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর পরের যে বিষয়টি আমরা দেখব বা আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন। ক্ষমতায়ন বলতে আমরা আগেও বলেছি, আমরা সেটা বোঝাচ্ছি যে একটি মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক অধিকারগুলো তার রয়েছে কিনা, তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে কিনা এবং তার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিনা। আমরা জানি যে আমাদের সমাজ পুরুষতান্ত্রিক এবং এই পুরুষতান্ত্রিক সমাজে সবথেকে পিছিয়ে আছেন আমাদের মহিলারা। তারা একটি নির্দিষ্ট সময়ের পর তারা পড়তে পারেন না, ঘরের বাইরে বেরোতে পারেন না, রান্নাঘরটাই তাদের জীবন হয়ে কেটে যায়। এটা আমাদের মা কাকিমাদের বাড়ির মহিলাদের ক্ষেত্রে আমরা এটা অনেকবার দেখেছি। কিন্তু কোনো সমাজে যদি একটি উল্লেখ্য অংশ পিছিয়ে থাকে, শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকে, কাজের সুযোগ থেকে পিছিয়ে থাকে, তাহলে সেটা কোনোদিনই আদর্শ সমাজ বলে পরিগণিত হতে পারে না। সুতরাং আমাদের এই জনসম্প্রদায় উন্নয়নমূলক যে পরিকল্পগুলি রয়েছে বা প্রকল্পগুলি রয়েছে তার মাধ্যমে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের স্থানীয় মহিলাদের ক্ষমতায়নের পথে অগ্রসর করা। সেটা কিভাবে হতে পারে? আমরা বলেছি যে পিছিয়ে পড়া প্রান্তিক বর্গের আর্থিক এবং সামাজিকভাবে যে পিছিয়ে পড়া এলাকাগুলি রয়েছে সেখানকার মহিলাদের নিয়ে একটি বা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ হেল্প গ্রুপ গঠিত হতে পারে। এবং সেই সেলফ হেল্প গ্রুপগুলি নর্মালি আমরা জানি বিভিন্ন বিদ্যালয়ের ক্যান্টিন পরিচালনা করেন, অফিসের ক্যান্টিন পরিচালনা করেন এবং তার মাধ্যমে তাদের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয় এবং সেক্ষেত্রে তাদের আর্থিক উন্নতি ঘটে। আর্থিক উন্নতি যখন ঘটে তখন তারা সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হন এবং তারা তাদের সন্তান, কন্যা সন্তানকে পড়তে পাঠান, ওপরের স্তরে যেন সে পড়ে সামাজিক ওপরের স্তরে যায় সে কামনাটা তাদের থাকে। সুতরাং জনসম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচি তার লক্ষ্যটাই হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন, যাতে মহিলারা শিক্ষিত, আর্থিকভাবে স্বনির্ভর হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং সামাজিক সমতা গড়ে ওঠে। আমরা জানি যে আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য রয়েছে। শুধুমাত্র পুরুষ নারীই নয়, তার সঙ্গে একইভাবে জড়িত হচ্ছে আমাদের যারা তৃতীয় লিঙ্গের মানুষজন রয়েছেন। সুতরাং আমরা এই জনসম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচি বা প্রকল্পগুলি রয়েছে তার মাধ্যমে যদি এই প্রত্যেকটি শ্রেণীর মানুষজনকে কাজ দিতে পারি, কর্মসংস্থানে যুক্ত করতে পারি, তাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি, তাহলে তারা সামাজিক উন্নয়নে ভূমিকা গ্রহণ করতে পারেন এবং লিঙ্গ সমতা এবং সামাজিক সমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এবং তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে এই জনসম্প্রদায় উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বের ভূমিকা পালনে তাদেরকে উদ্বুদ্ধ করে। যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ আমরা গড়ে তুলেছি সেই সেলফ হেল্প গ্রুপগুলি নেতৃত্ব দান করেন কোনো না কোনো মহিলা। তিনি প্রান্তিক, তিনি উঠে আসা একটি মহিলা এবং তার নেতৃত্ব দানের মধ্যে দৃষ্টান্ত স্থাপিত হয় বাকি মহিলাদের ক্ষেত্রে যে হ্যাঁ, তারাও চাইলে উঠে আসতে পারেন। অর্থাৎ আমাদের সমাজের যে সার্বিক উন্নতির কথা আমরা বলছি, আমরা যখন বলছি যে একটি আদর্শ সমাজের উদ্দেশ্যই হচ্ছে সেখানে প্রতিটি মানুষ জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, লিঙ্গ, রাজনৈতিক মতামত ভেদাভেদে তারা প্রত্যেকে সমান সুযোগ পাবে, সমান মৌলিক অধিকার তাদের থাকবে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে তাদের ক্ষমতায়ন ঘটবে। সেই ক্ষেত্রে এবং বিশেষত আমাদের এই সমাজে মহিলাদের ক্ষমতায়নে আমাদের জনসম্প্রদায়মূলক উন্নয়নমূলক যে কর্মসূচি বা প্রকল্পগুলো রয়েছে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আবার মনে করিয়ে দিচ্ছি, যে সমাজে মহিলারা পুরুষদের সমান নন সে সমাজ কোনোদিনই
আদর্শ সমাজ বলে পরিগণিত হতে পারে না। এর পরের যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে সামাজিক ঐক্য এবং দায়িত্ববোধ বৃদ্ধি। আমাদের যে জনসম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচিগুলি রয়েছে বা প্রকল্পগুলি রয়েছে, সেখানে জাতিগত, ধর্মীয় বা সামাজিক অবস্থান নির্বিশেষে সম্প্রদায়ের সদস্যদের ভেতরে ঐক্য স্থাপিত হয়। কিভাবে সেটা একটু আমরা বুঝে নেব। সেটা হচ্ছে যে আমরা বলেছি যে জনসম্প্রদায় উন্নয়নমূলক প্রকল্পে সাধারণ মানুষের অংশীদারিত্ব থাকে। এই সাধারণ মানুষের যে অংশীদারিত্ব থাকে, এই অংশীদারিত্বর ক্ষেত্রে তারা একে অন্যের সঙ্গে মেশেন, জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থা নির্বিশেষে। যখন তারা মেশেন, তারা একে অন্যের সম্পর্কে জানতে পারেন, সহযোগিতামূলক কাজকর্মের মধ্যে দিয়ে সম্মতি গড়ে ওঠে এবং তাদের ভেতর ঐক্যের সুর জেগে ওঠে। অর্থাৎ তারা শুধুমাত্র বৈষম্য বা ভেদাভেদের বিশ্বাস করেন না, একে অন্যের সঙ্গে একসাথে থাকা তাদের অভ্যেসে পরিবর্তিত হয়। সুতরাং এই জনসম্পদ উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো রয়েছে, সেটি সামাজিক ঐক্য গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গঠন করে। আমরা দেখেছি বিভিন্ন সময় একটি জল সংরক্ষণ প্রকল্প হতে পারে, অর্থাৎ তাপবিদ্যুৎ প্রকল্প হতে পারে, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ যখন একসঙ্গে কাজ করেন, স্বাভাবিকভাবেই তখন তাদের আর কোনো নির্দিষ্ট বা কোনো জাতিগত বা ধর্মীয় ভেদাভেদের থেকে ছাপিয়ে বড় হয়ে ওঠে মানুষ পরিচয়টি, এবং তারা একে অন্যের উৎসবে অংশগ্রহণ করেন এবং সেই সঙ্গে সামাজিক ঐক্য তাদের এবং দায়িত্ববোধ বৃদ্ধি পায়। এবং তার সাথে সাথে এই সম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচিগুলি রয়েছে, সেগুলি মানুষের অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে সামাজিক বন্ধনটিকে আরও সুদৃঢ় করে তোলে। আমাদের ভারতবর্ষ হচ্ছে বহু ভাষা, বহু ধর্ম এবং বহু সংস্কৃতির দেশ। এই বহু বৈচিত্র্য আমাদের সম্পদ, এবং এই বহু বৈচিত্র্যের মধ্যে আমাদের যে ঐক্যের সুর আছে, সেইটি আমাদের জনসম্প্রদায় উন্নয়নমূলক যে প্রকল্পগুলি, সেগুলি আরেকবার চিনিয়ে দিতে সাহায্য করে। যখন উত্তর পূর্ব ভারতে কোনো জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠে এবং সেখানে হয়তো পশ্চিমবঙ্গের কেউ গিয়ে কাজ করতে যান দক্ষ শ্রমিক হিসাবে বা ইঞ্জিনিয়ার হিসাবে, তিনি স্থানীয় পরিবেশ, ভাষা, সংস্কৃতির সঙ্গে মেশেন এবং তার মাধ্যমে তাদের সম্পর্ক স্থাপিত হয়। আমাদের সমাজে, সামাজিক পরিবেশে যে প্রত্যেকটি মানুষের একে অন্যের সঙ্গে যুক্ত থাকার যে কথা, অর্থাৎ আমাদের যে সামাজিক বন্ধন, সেটা আরও সুদৃঢ় হয়। এবং যখন ভিন্ন ধর্ম, ভিন্ন জাতি, ভিন্ন ভাষার মানুষজন একসঙ্গে, পুরুষ নারী লিঙ্গ নির্বিশেষে তারা একসঙ্গে কোনো দায়িত্ব পালন করেন, তখন তাদের ভেতর দায়িত্ববোধ, সংহতিবোধ সবই নতুন করে আরও শক্ত হয়ে গড়ে ওঠে। এইবার আমরা দেখব যে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের জনসম্প্রদায় উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে, আমাদের সামাজিক পরিকাঠামো উন্নতিতে তারা কী ভূমিকা পালন করে। জনসম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচি, সেগুলো মূলত গড়েই ওঠে রাস্তা, জল সরবরাহ, স্যানিটেশন, বিদ্যুতের পরিকাঠামো ইত্যাদি গড়ে তোলার জন্য। সুতরাং এই সবকটি আমাদের সমাজে সামাজিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সভ্য পৃথিবীতে রাস্তা, জল, স্যানিটেশন, বিদ্যুৎ ইত্যাদি এবং স্বাস্থ্য সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত শর্ত। এবং এই জনসম্প্রদায় উন্নয়নমূলক কর্মসূচি যেহেতু এগুলোকে ঘিরেই গড়ে ওঠে, সেহেতু বলা যেতেই পারে যে সামাজিক উন্নয়নের, সমাজের যে পরিকাঠামোগত উন্নয়ন, সেক্ষেত্রে জনসম্প্রদায় উন্নয়ন কর্মসূচিগুলি অত্যন্ত একটি মুখ্য ভূমিকা পালন করে। এবং এই উন্নত পরিকাঠামোর সামগ্রিক যে রূপ, সেই সামগ্রিক রূপ গড়ে তোলার দায়িত্ব আমাদের সম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো রয়েছে তার। এবং তার সঙ্গে এই পরিকাঠামোগত উন্নয়ন যখন হয়, তখন সাধারণ মানুষের যে জীবনযাপনের মান, তাও উন্নত হয়।
কোনো এলাকায় যদি কর্মসংস্থান ঘটে, সেখানে স্যানিটেশন, বিদ্যুৎ, জল সরবরাহ, পাকা রাস্তা ইত্যাদি গড়ে ওঠে, স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র তার পাশাপাশি গড়ে ওঠে, স্বাভাবিকভাবেই সেখানে বাজার গড়ে উঠবে এবং সাধারণ মানুষের জীবনযাপনের মান আগের থেকে আরও উন্নত হয়ে উঠবে। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক সমতা ও ন্যায় বিচার। এই সামাজিক সমতা এবং ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের জনসম্পদ উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো রয়েছে তাদের ভূমিকা কতটুকু? আমরা দেখেছি বা আমরা আলোচনা করেছি যে জনসম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো রয়েছে সেখানে সবসময় সাধারণ মানুষের সমান অংশীদারিত্বের কথা বলা হয়েছে, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে, যা আদতে আরাক অর্থে সম্পদ এবং সেবা তার ন্যায্য বণ্টনে সাধারণ মানুষকে উৎসাহিত করবে। প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার রক্ষা করতে পারবে এবং এই মৌলিক অধিকার রক্ষার মাধ্যমে সেক্ষেত্রে সম্প্রদায়ের ভেতরে সামাজিক সমতা গড়ে উঠবে। এবং তার সাথে সাথে আমরা যে সামাজিক বৈষম্যের কথা বলছি সেই সামাজিক বৈষম্য দূর করা সম্ভব হবে। কিভাবে? সেটি হচ্ছে শ্রেণী, জাতি বা লিঙ্গের ভিত্তিতে যে সমাজ বৈষম্য আমাদের চারপাশে এই মুহূর্তে রয়েছে, এই সমাজ বৈষম্য দূর করার জন্য জনসম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচি তার ভূমিকা নিঃসন্দেহে অত্যন্ত মুখ্য বা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। কারণ কর্মসংস্থান, অংশীদারিত্ব, সংহতিবোধ, সামাজিক সমতা ইত্যাদির মাধ্যমে এই বৈষম্য দূরীকরণে আমাদের এই প্রকল্পগুলি মুখ্য ভূমিকা সাধারণত গ্রহণ করে থাকে। শেষে আমরা দেখে নেব তাহলে এই সামাজিক উন্নয়নের ক্ষেত্রে জনসম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো রয়েছে তার সীমাবদ্ধতা কী কী রয়েছে। অর্থাৎ আমরা তো আলোচনা করেছি যে সামাজিক উন্নয়নে এই জনসম্প্রদায় উন্নয়নমূলক প্রকল্পগুলি কি ভূমিকা গ্রহণ করতে পারে বা এই মুহূর্তে যে জনসম্প্রদায় উন্নয়নমূলক প্রকল্পগুলি চলছে তারা কি ভূমিকা গ্রহণ করছে। কিন্তু একই সঙ্গে আমাদের এটা আলোচনা করতে হবে যে আমরা এই চলার পথে কোন কোন সীমাবদ্ধতা আমরা তার মুখোমুখি হয়েছি। যেমন আমাদের আর্থিক সীমাবদ্ধতা। আমরা জানি আমাদের দেশ একটি ডেভেলপিং কান্ট্রি, আমাদের আমরা আর্থিকভাবে এখনও সে অর্থে স্বনির্ভর নই, পিছিয়ে পড়া একটি দেশ, দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়। সেক্ষেত্রে বহু জনমুখী জনসম্প্রদায় উন্নয়নমূলক প্রকল্প সেগুলি এক্সিকিউট বা পরিচালনার ক্ষেত্রে আর্থিক বাধা একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং তার সাথে বলতে হয় সেটা হচ্ছে মানব সম্পদের সীমাবদ্ধতা। অর্থাৎ কোনো এলাকায় কোনো একটি জনসম্প্রদায় উন্নয়নমূলক প্রকল্প গড়ে তুলতে গেলে স্কিল লেবার বা দক্ষ শ্রমিকের দরকার হয়। উপযুক্ত মানব সম্পদের অভাবেও কিন্তু অনেক সময় এই জনসম্প্রদায় উন্নয়নমূলক কর্মসূচিগুলির কার্যকারিতা কমে যেতে পারে। অর্থাৎ কোনো এলাকায় যদি কোনো স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি না হয়, অথচ যে মানুষজন এখানে রয়েছেন তাদের স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত সীমিত অথবা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে কাজে লাগানো যাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবেই সেই কর্মসূচি পুরোপুরি সফল হবে না। এবং তাছাড়া যারা আমাদের পলিসি মেকার্স থাকেন, যারা আমাদের দেশ চালান, তাদের সিদ্ধান্ত বা আমলাতান্ত্রিক মতামতের পরিবর্তন, অনেক সময় এলাকার যারা মানুষজন রয়েছেন তাদের মতামতের পরিবর্তন, সেগুলোও কিন্তু সমানভাবে এই বাধার কাজ করে কোনো জনমুখী জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পের এক্সিকিউশনের ক্ষেত্রে। সুতরাং আমরা এটি বলতে পারি যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই জনসম্প্রদায় উন্নয়নমূলক যে কর্মসূচিগুলি সেটি সার্বিকভাবে মানুষজনের উন্নয়নের নজর দেয়, তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করে এবং সমাজে সমতা এবং ন্যায় বিচার বজায় রাখতে সাহায্য করে। এবার আমরা আমাদের যেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো একটু আলোচনা করে নেব। আমাদের প্রথম প্রশ্ন, সামাজিক উন্নয়ন ব্যক্তি ও সম্প্রদায়ের জীবনযাত্রার মান বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করে অথবা স্থায়িত্ব বজায় রাখে। 2 নম্বর প্রশ্ন, জনসম্প্রদায় উন্নয়ন ব্যক্তি ও গোষ্ঠীর মৌলিক
অধিকার বজায় রাখতে সচেষ্ট হয়, নিশ্চেষ্ট থাকে, পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকে। জনসম্প্রদায় উন্নয়নের একটি অন্যতম অংশ হল পরিকাঠামোগত উন্নয়ন, পরীক্ষামূলক উন্নয়ন এবং পরিমাপক উন্নয়ন। ধন্যবাদ।